Hello dear students, welcome to BP's Commerce Guide. আমি প্রফেসর বিশ্বজিৎ পান্ডা। আজকে তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে মেটেরিয়ালস চ্যাপ্টারের ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আজকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সম্পর্কে আমরা জানবো এবং ইওকিউ কিভাবে বিজনেসকে বা একটা প্রোডাকশন ফ্যাসিলিটিকে বেনিফিটস দেবে সেই সম্পর্কে আমরা জানবো। তো আজকে শুরু করা যাক আজকের ইওকিউ সম্পর্কে জানা। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ডেফিনেশন অফ ইওকিউ। তো ডেফিনেশন বলছে রেফার্স টু দ্যাট অর্ডার কোয়ান্টিটি। ইওকিউ রেফার্স টু দ্যাট অর্ডার কোয়ান্টিটি উইদিন দ্য রেঞ্জ অফ পসিবল অর্ডার কোয়ান্টিটিস হুইচ মিনিমাইজ টোটাল কস্ট পার অ্যানাম। তো এমন একটা কোয়ান্টিটি অর্ডার করা হবে দ্যাট এনেবলস দ্য ফার্ম টু মিনিমাইজ ইটস কস্ট। সেটা কি করবে? তার কস্টটাকে মিনিমাইজ করবে। টোটাল কস্ট যেটা রয়েছে সেই টোটাল কস্ট অন অলসো অ্যাভারেজ কস্ট, এসি কার্ভ, টোটাল কস্ট অ্যান্ড অ্যাভারেজ কস্ট এই দুটোকেই কী করবে? মিনিমাইজ করবে। তা এমন একটা কোয়ান্টিটি দ্যাট enables the company or the firm to minimize its total cost and its average cost. That quantity is called as EOQ, Economic Order Quantity. তাহলে যদি এমন একটা সিচুয়েশন বা এমন একটা কোয়ান্টিটি পারচেস করি যেখানে আমার যে কস্টটা রয়েছে সেটা সবচেয়ে কম, তাহলে সেইটাকেই বলা হবে ইওকিউ। বেসিক্যালি ইওকিউ বা টোটাল কস্ট, এখানে যে টোটাল কস্ট, এই ইওকিউ বুঝতে গেলে এই টোটাল কস্ট সম্পর্কেও জানতে হবে। ফার্স্ট, দ্য টোটাল কস্ট কনসিস্ট অফ টু আইটেম বেসিক্যালি। ফার্স্ট ইজ অর্ডারিং কস্ট, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট টু দ্য অর্ডার কোয়ান্টিটি। যে অর্ডার কোয়ান্টিটিটা আমরা করছি, যে অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি আমরা অর্ডার করছি সেটা রেসপেক্টিভে এটা ইন্ডিপেন্ডেন্ট। মিনস আমরা যে পরিমাণে অর্ডার করি না কেন, 100 ইউনিট, 200 ইউনিট, 300 ইউনিটস, দ্যাট উইল বি ইন্ডিপেন্ডেন্ট টু দ্যাট অর্ডার কোয়ান্টিটি। ইট বেসিক্যালি ডিপেন্ডস অন হাউ মাচ অ্যামাউন্ট অফ নাম্বারস অর্ডার। ইট বেসিক্যালি ডিপেন্ডস অন নাম্বারস অফ অর্ডার, কতগুলো অর্ডার আমরা প্লেস করছি, নাম্বার অফ অর্ডার টু প্লেস ডিউরিং দ্য ইয়ার। তো কতগুলো অর্ডার আমরা প্লেস করছি তার ওপর অর্ডারিং কস্টটা ডিপেন্ডস করে। নেক্সট, ক্যারিং কস্ট। হোয়াট ইজ ক্যারিং কস্ট? ক্যারিং কস্ট বেসিক্যালি কস্ট অফ স্টোরেজ। ফার্স্ট, ক্যারিং কস্ট বেসিক্যালি কস্ট অফ স্টোরেজ, হ্যান্ডলিং কস্ট, আপকিপিং কস্ট, কস্ট অফ অবসোলেন্স, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ব্লকড। তো এইগুলো নিয়ে হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বেসিক্যালি যে মেটেরিয়ালটাকে আমরা বাই করছি সেই মেটেরিয়ালটাকে স্টোর করতে, হ্যান্ডলিং করতে যে অ্যামাউন্ট অফ এক্সপেন্সেসগুলো আমাকে বিয়ার করতে হয় সেই এক্সপেন্সেসটাকে বলা হচ্ছে ক্যারিং কস্ট। তো টু মিনিমাইজ দ্য কস্ট উই হ্যাভ টু মিনিমাইজ দিস টু, অর্ডারিং কস্ট অ্যান্ড ক্যারিং কস্ট। ঠিক আছে, এই দুটো কস্টকে কী করতে হবে? কস্টটাকে মিনিমাইজ করার জন্য এই দুটো কস্টকে মিনিমাইজ করতে হবে। তাহলেই আমাদের কিন্তু যেটা ফার্মের ওয়ান অফ দ্য মেন গোল, যে কস্ট মিনিমাইজেশন, সেটা অ্যাচিভ করা যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইওকিউর জাস্ট থিওরিটিক্যাল ইনফরমেশান। যে থিওরিটিক্যালি বুঝলাম যে এমন একটা কোয়ান্টিটি যেটা পারচেস করবো, দ্যাট অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বিন পারচেস অ্যান্ড দ্যাট অ্যালাউজ দ্য ফার্ম টু মিনিমাইজ ইটস কস্ট। তো আমরা জানি এমন একটা কোয়ান্টিটি পারচেস করবো যেখানে আমার কস্টটা কী হবে? মিনিমাইজ হয়ে যাবে। বাট সেটা তো প্রুফ করতে হবে। তো প্রুফ করবো এক্ষুনি আমরা এখানে একটা প্রবলেম নিয়ে, সেটা আমরা প্রুফ করব। তো আর একবার দেখে নেওয়া যাক ক্যারিং কস্টের মধ্যে কী কী থাকে। ক্যারিং কস্ট বেসিক্যালি ইনক্লুডস স্টোরেজ কস্ট, হ্যান্ডলিং কস্ট, আপকিপ কস্ট, এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স চার্জেস, কস্ট অফ অবসোলেন্স, যদি প্রোডাক্টটা বা যে প্রোডাক্টটা আমরা কিনছি সেই প্রোডাক্টটা যদি অবসোলেন্স হয়ে যায়, মানে সেই প্রোডাক্টটা যদি মার্কেটে না চলে, সেই কস্টটাও কিন্তু ক্যারিং কস্টের মধ্যে ইনক্লুড থাকে। নেক্সট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ব্লকেড। ক্যাপিটাল ব্লকেড বেসিক্যালি কি?
যে অ্যামাউন্ট অফ আমি গুডস পারচেস করছি, র মেটেরিয়াল পারচেস করছি ফর রিসেল হতে পারে বা রিপ্রোডাকশন হতে পারে, যে অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল আমরা পারচেস করছি সেই র মেটেরিয়ালটার জন্য আমার একটা অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আমাকে কী করতে হয়, পে করতে হয়, আমার নিজের অ্যাকাউন্ট থেকে কিছু ক্যাপিটাল দিয়ে দিতে হয়। তো ক্যাপিটালটা দিয়ে দিলাম, আমার কাছে র মেটেরিয়াল চলে এলো, ইমিডিয়েটলি আমি প্রসেস করে একটা নতুন প্রোডাক্ট তৈরি করলাম। তো এই নতুন প্রোডাক্টটা কি আমার ইমিডিয়েটলি মার্কেটে বিক্রি হয়ে যাবে? হয় না, অনেক সময় সে প্রোডাক্টটা বিক্রি হতে বছরখানিক লেগে যায়, 2 বছর লেগে যেতে পারে। তাহলে সেই যে প্রোডাক্টটা আমরা কিনলাম, আমার একটা ক্যাপিটাল কী রয়েছে, ওইখানে আটকে পড়ে রইল। তাহলে সেই ক্যাপিটালটার যে একটা কস্ট রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ব্লকড, সেটাও কিন্তু ক্যারিং কস্টের আন্ডারেই আসবে। ঠিক আছে, তাহলে এই যে কস্টগুলো আছে, এই কস্টগুলো বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে। দিয়ে আমরা একটা প্রবলেম নেব, এখনই প্রবলেমটা সলভ করে দেখব যে ওই প্রবলেমের মধ্যে আমরা কিছু স্পেসিফিক ডিফারেন্ট অর্ডার কোয়ান্টিটিস নেব, যেখানে আমরা দেখব সেই অর্ডার কোয়ান্টিটিতে আমার কস্ট কী হচ্ছে, এবং আর একখানা কস্ট নেব যেটা ইওকিউর আন্ডারে, সেই ইওকিউর আন্ডারে দেখে আমরা একটা কস্ট নেব। এইভাবে আমরা একটা প্রবলেমটাকে দেখব যে ইওকিউর আন্ডারে সত্যিই কি আমার কস্ট মিনিমাইজেশন হচ্ছে না হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে আমাদের যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমের উপর আমরা যাব। তো বন্ধুরা, তো ভালো করে লক্ষ্য করো, আমরা একটা প্রবলেম নিয়েছি, প্রবলেমটা একবার পড়ে নিই। বলছে অ্যানুয়াল কনজামশন 12,000 ইউনিটস, অর্ডারিং কস্ট ফর পার অর্ডার, অর্ডারিং কস্ট হচ্ছে ₹100, 100 টাকা, ₹100। ক্যারিং কস্ট হচ্ছে 20% অন পার ইউনিট কস্ট, অ্যান্ড র মেটেরিয়াল কস্ট যেটা বলে দিয়েছে পার ইউনিটে ₹3 টাকা করে। তো এই একটা প্রবলেম আমরা নিয়েছি। এই প্রবলেম থেকে ফার্স্ট আমরা যেটা করব, ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কতটা হবে সেটা ফার্স্ট আমরা কি করব, ডিটারমাইন করব। তাহলে ইওকিউ আমরা কিভাবে বের করি? ইওকিউ এর একটা স্পেসিফিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এখানে এ বলতে বোঝাচ্ছে অ্যানুয়াল কনজামশন, এখানে এ বলতে বোঝাচ্ছে অ্যানুয়াল কনজামশন, ও দ্যাট ইজ রেফার্স অ্যাজ অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট। ঠিক আছে, অ্যানুয়াল কনজামশন এখানে অলরেডি গিভেন 12,000 ইউনিটস, আর অর্ডারিং কস্ট ₹100, অ্যান্ড নাম্বার সি, আমাকে যেটা সি রেফার্স অ্যাজ ক্যারিং কস্ট। তো ক্যারিং কস্ট আমাকে যেটা বলেছে 20% অন পার ইউনিট কস্ট, এখানে পার ইউনিট বা র মেটেরিয়াল যে কস্টটা আছে সেটা ₹3 করে, তার মানে ইন্টু 3, তাহলে 20% করলে আমাদের আসে 0.6, মানে 60 পয়সা, তো 60 পয়সা করে আসছে রুপি 0.6। তাহলে এইটা হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো দরকার সেটা এখান থেকে নিয়ে নিয়েছি। এবার জাস্ট আমরা এই ফর্মুলার মধ্যে পুট করবো √2 ইন্টু এ হচ্ছে অ্যানুয়াল কনজামশন, এখানে আমার অ্যানুয়াল কনজামশন 12,000 ইউনিটস পুট করলাম। নেক্সট আমার অর্ডারিং কস্ট হচ্ছে ₹100, হুইচ ইজ ডিভাইডেড বাই ক্যারিং কস্ট যেটা বলেছে 0.6। তো এটা আমাদের ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবো। তো দেখে নেওয়া যাক কত আসছে, 2 ইন্টু 12,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.6, √ওভার করলে আসছে আমাদের 2,000 ইউনিটস, আমাদের আসছে 2,000 ইউনিটস। বলছে if I purchase this amount of quantity, then it will allows the firm to minimize its cost, it will minimize its cost। ঠিক আছে, এখান থেকে বলছে যে আমি যদি 2,000 ইউনিট পারচেস করি তাহলে ইওকিউর মেথডে, তাহলে আমাদের কি হবে, আমার কস্টটা মিনিমাইজ হবে। ঠিক আছে, তা 2,000 ইউনিট আমি অর্ডার করলে আমার কস্ট মিনিমাইজ হবে, এটা ইওকিউর যে ডেফিনেশন ছিল সেখান থেকে আমরা পেয়েছি। বাট এটা তো আমাদের প্রুফ করতে হবে, তো
তো তাহলে আমরা এটা প্রুফ করে দেখি যে এই অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি যদি আমি পারচেস করি তাহলে আমার যে কস্টটা টোটাল কস্ট, সেই টোটাল কস্টটা কি আমাদের কমছে কি কমছে না, এইখানে কি সবচেয়ে কম হচ্ছে কি কম হচ্ছে না সেটা দেখবো এবারে। তার জন্য আমরা এটা মুছে দিচ্ছি, প্রবলেমটা সেম থাকছে। আমরা এখান থেকে কি করব এবারে, ইওকিউটা আমাদের যেটা কস্টগুলো বের করব, টোটাল কস্টটা আমরা কি করব বের করব। তো টোটাল কস্টটা বের করব, আমরা শুধু একটা 2000 ইউনিটস দিয়ে ক্যালকুলেট করলেই হবে না। 2000 ইউনিটস ছাড়া আমরা আরও 2-3টে ইউনিটস নিয়ে নেব, যেই কোয়ান্টিটিগুলোতে আমরা সেই কোয়ান্টিটির লেভেল অনুযায়ী তাদের টোটাল কস্টটা ডিটারমাইন করব। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের যে ইওকিউ লেভেল 2000 ইউনিটস, ইওকিউ লেভেলে 2000 ইউনিটস। নেক্সট আমরা একটা ইউনিট ধরছি, সেটা হচ্ছে সাপোজ 4000 ইউনিটস, 4000 ইউনিটস। আর একখানা নিলাম, আর একখানা ইউনিটস ধরে নিচ্ছি আমরা 6000 ইউনিটস। ঠিক আছে, এই তিনটে ইউনিট আমরা নিয়েছি। এই তিনটে হেডে আমরা আমরা কি করব, কস্ট ক্যালকুলেশন করব, দিয়ে দেখব সত্যি কি ইউএকিউর আন্ডারে আমাদের কস্ট মিনিমাইজ হয়। তো দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে দুটো কস্ট থাকে, একটা হচ্ছে অর্ডারিং কস্ট অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ক্যারিং কস্ট। তো ফার্স্ট অর্ডারিং কস্ট। তো অর্ডারিং কস্ট মিনস কতগুলো অর্ডার করছি সেই অর্ডারের খরচটা। তো আমাদের এখানে কতগুলো অর্ডার হচ্ছে ফার্স্ট আমাকে দেখে নিতে হবে, নাম্বার অফ অর্ডার কতগুলো হচ্ছে। তো 2000 ইউনিটস যদি আমি অ্যাট এ টাইম পারচেস করি, তো আমার টোটাল কত ইউনিট লাগবে সেইটা আমার দেখে নিতে হবে। আমার 12000 ইউনিটস দরকার, আর অ্যাট এ টাইম একবারে আমি 2000 ইউনিট করে পারচেস করছি র মেটেরিয়াল। তাহলে টোটাল আমাকে কতবার র মেটেরিয়াল পারচেস করতে হবে, তাহলে 12000 ডিভাইডেড বাই 2000, দ্যাট ইজ 6 টাইমস। আমাকে 6 টাইমস, দ্যাট ইজ আমাকে 6বার কিন্তু অর্ডার প্লেস করতে হবে। তার মানে একটা অর্ডারিং কস্ট পার অর্ডার, একটা অর্ডার করতে আমার লাগে 100 টাকা। তাহলে 6বার যদি আমি অর্ডার করি, তাহলে 6 × 100, তাহলে টোটাল লাগবে আমার 600 রুপিস, 600 টাকা লাগবে আমার ইওকির আন্ডারে। নেক্সট, এবার যদি আমি 4000 ইউনিটস যদি অর্ডার করি, 4000 ইউনিট অর্ডার করছি, তাহলে আমার কতগুলো অর্ডার হবে না, 12000 ডিভাইডেড বাই 4000, দ্যাট ইজ 3 টাইমস। তার মানে 3 × 100, দ্যাট ইজ 300, 300 টাকা আমার লাগবে এখানে এই মেথডের আন্ডারে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 6000 ইউনিটস, 6000, তাহলে 12000 ডিভাইডেড বাই 6000, দ্যাট ইজ 2 টাইমস। আমাকে দুবার অর্ডার করতে হবে, তাহলে 2 × 100, দ্যাট ইজ 200, 200 টাকা আমার খরচ হয়ে যাবে। তাহলে অর্ডারিং কস্ট আমরা 3টে হেডে বের করে ফেলেছি। এবার যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে ক্যারিং কস্ট। এবার আমাকে বের করতে হবে ক্যারিং কস্ট কত। তো দেখে নাও ক্যারিং কস্ট কীভাবে বের করব। ক্যারিং কস্ট বেসিক্যালি বের করে অ্যাভারেজ ইনভেন্টরি ইন্টু র মেটেরিয়াল কস্ট ইন্টু র মেটেরিয়াল কস্ট মাল্টিপ্লাই বাই, এটা মাল্টিপ্লাই করব এই ক্যারিং কস্ট দিয়ে। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা, অ্যাভারেজ ইনভেন্টরি মাল্টিপ্লাই বাই র মেটেরিয়াল কস্ট মাল্টিপ্লাই বাই ক্যারিং কস্ট। ঠিক আছে, তো চলে আসা যাক করে নিই। তো দেখে নেওয়া যাক অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ কীভাবে করি, অ্যাভারেজ করতে হলে আমাকে কী করতে হবে,
যে কোয়ান্টিটিটা আমরা পারচেস করছি সেটাকে ডিভাইডেড বাই 2 করব। অ্যাভারেজ মানে গড় বের করতে হলে ডিভাইড করতে হবে 2 দিয়ে, তাহলে 2000 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, অ্যাভারেজ হয়ে যাবে। নেক্সট মাল্টিপ্লাই বাই মেটেরিয়াল কস্ট, এখানে আমাদের মেটেরিয়াল কস্ট আছে 3 করে, তাহলে মাল্টিপ্লাই বাই 3 ইনটু ক্যারিং কস্ট। হোয়াট ইজ ক্যারিং কস্ট? যে ক্যারিং কস্ট আমাকে বলছে 20%, তাহলে এখানে দেবো 20%, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করে নিতে হবে আমাদেরকে। যেটা আমাদের আসছে সেটা হচ্ছে 600, ক্যারিং কস্ট আসছে আমাদের 600। নেক্সট ঠিক একই রকমভাবে এখানেও ক্যারিং কস্ট বের করব। এখানে আমি অর্ডার করছিলাম 4000 করে, তাহলে 4000 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই বাই 3 ইন্টু 20%, তাহলে এখানে আমাদের ক্যারিং কস্ট দাঁড়াচ্ছে 1200 টাকা। নেক্সট আমরা যদি 6000 ইউনিট পারচেস করি তো সেখানে আমাদের আসবে 6000 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই বাই 3 ইন্টু 20%, ঠিক আছে। এটা আসছে আমাদের 1800 টাকা, এটা আমাদের 1800 টাকা আসলে। এবার টোটাল কস্টটা আমরা বের করে নিই। তো 600 প্লাস 600 1200 rupees 1200। নেক্সট 4000 under 300 into 12 1500 rupees 1500। নেক্সট 6000 under 200 প্লাস 1800 মানে 2000 rupees 2000। তাহলে এখান থেকে তোমরা দেখতে পারবে যদি প্রাইস এখানে দেখতে পারবো যে টোটাল কস্টটা কি না, টোটাল কস্টটা আমরা যে 2000 ইউনিট ইওকিউর আন্ডারে যদি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে মিনিমাম আসছে, টোটাল কস্টটা আমাদের সবচেয়ে মিনিমাম আসছে কম্পেয়ার টু 4000 অ্যান্ড 6000। আমরা যত বেশি মেটেরিয়ালই পারচেস করি না কেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কি আসছে যে ইওকিউর লেভেলে আমাদের যে কস্টটা আছে সেটা মিনিমাম হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের যে ডেফিনেশনটা ছিল যে আন্ডার ইওকিউ লেভেল অফ কোয়ান্টিটি the firm can minimize its cost using EOQ model, the firm can minimize its cost। ফার্ম তার খরচগুলো যে টোটাল এক্সপেন্সেস হয়, টোটাল কস্ট বা অ্যাভারেজ কস্ট যেটা আছে সেটা কি করতে পারে, মিনিমাম করতে হবে। বাট এখানে কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে। হোয়াট টাইপ অফ অ্যাজাম্পশন? ফার্স্ট নাম্বার 1 যে অ্যাজাম্পশনগুলো ধরে নেওয়া হয়েছে সেই অ্যাজাম্পশনগুলোর প্রথম অ্যাজাম্পশনটা আমরা বলছি, সেটা যে আমরা যে এখানে পারচেজ যেটা করছি লার্জ অ্যামাউন্ট অফ পারচেস করছি 2000 ইউনিটস, নেক্সট 4000 ইউনিটস, আবার করছিলাম 6000 ইউনিটস। তো এই যখন র মেটেরিয়াল আমি যত মার্কেট থেকে বেশি পারচেস করছি বাট র মেটেরিয়াল কস্ট কিন্তু আমার রিমেন সেম, এখানে র মেটেরিয়াল কস্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তা এইটা কিন্তু ফার্স্ট মনে রাখতে হবে। এখানে আমরা ইউনিট চেঞ্জ করলেও বিভিন্ন ইউনিটে কম্পেয়ার করলেও এখানে আমাদের র মেটেরিয়াল কস্ট কিন্তু চেঞ্জ হয়নি। আমরা জানি মার্কেটে আমি যদি লার্জ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি বা র মেটেরিয়াল পারচেস করি দেন সাপ্লায়ার্স ক্যান অ্যালাউ মি অ্যান ডিসকাউন্টিং রেট, তাহলে তারা আমাকে কিন্তু একটা ডিসকাউন্টিং রেটে দে ক্যান প্রোভাইড মি র মেটেরিয়ালস, তারা কিন্তু আমাকে অনেক কম দামে র মেটেরিয়াল কিন্তু দেবে। কিন্তু এখানে কিন্তু সেইটা কিন্তু আমরা কিন্তু অ্যাজাম্পশনের মধ্যে ধরিনি, এখানে আমরা ধরে নিয়েছি র মেটেরিয়াল কস্টটা কিন্তু রিমেন সেম। নাম্বার 2 আর একটা জিনিস ধরে নেওয়া হয়েছে যে ক্যারিং কস্ট অফ ক্যারিং যেটা রয়েছে এটা কিন্তু আমরা যত ইউনিট পারচেস করব সেক্ষেত্রে কিন্তু আমরা যত বেশি পারচেস করব বাল্ক অ্যামাউন্টে যত, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যারিং কস্ট কিন্তু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে সেটা বলে দিই।
ক্যারিং কস্ট ইনক্লুড স্টোরেজ কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, কস্ট অফ অবসোলেন্স, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ব্লকেড। আমি যদি অ্যামাউন্ট এখানে যদি 2000 ইউনিটসের বদলে আমি যদি 6000 ইউনিটস র মেটেরিয়াল পারচেস করি, তো 6000 মেটেরিয়াল যদি পারচেস করি তাহলে আমাকে কী করতে হবে, আমাকে অনেক বেশি ক্যাপিটাল দিতে হবে, অনেক বেশি টাকা খরচ করে কিন্তু র মেটেরিয়াল 6000 ইউনিট কিনতে হবে। তাহলে আমাকে অনেক বেশি ক্যাপিটাল কিন্তু খরচ করতে হবে। তাহলে সেই যে ক্যাপিটালটা আমরা খরচ করলাম সেই পুরো ক্যাপিটালটাই কিন্তু আমাদের সেই বছর রিয়েলাইজ নাও হতে পারে। কারণ একটা র মেটেরিয়াল থেকে আমরা যখন নতুন গুডস প্রোডাকশান করি, সেই গুডসটা মার্কেটে ইমিডিয়েটলি বিক্রি হয়ে যাবে, সেল অফ হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। তাহলে কিছু গুডস কিন্তু আটকে যায়, তাহলে কিছু ক্যাপিটাল আটকে গেল, তার মানে সেই গুডসের কস্ট অফ ক্যাপিটালটা রয়েছে। ঠিক আছে, তার মানে আমি যত বাল্কে কিনবো সেখানে কিন্তু আমার ক্যাপিটাল ব্লক হয়ে যাওয়ার চান্সেসটা বেড়ে গেল। ঠিক আছে, তার মানে ইন্টারেস্টটা অনেক বেশি হাই হয়ে যাবে, কস্ট অফ ইন্টারেস্টটা অনেক বেড়ে যাবে। নাম্বার 2, স্টোরেজ কস্ট। আমি যত বেশি গুডস কিনবো তার জন্য আমাকে কিন্তু অনেক বেশি বড় গোডাউন দরকার। এবারে যত বড় গোডাউন হবে, গোডাউন কস্ট কিন্তু বেড়ে যাবে। নেক্সট, কস্ট অফ অবসোলেন্স। আমরা যে কস্ট অফ অবসোলেন্স, আমি যে র মেটেরিয়ালসটা পারচেস করছি, সেই র মেটেরিয়ালসটা বা যে গুডসটা আমি প্রোডাকশন করব, সেই র মেটেরিয়াল বা গুডসটা কিন্তু মার্কেটে অবসোলিট হয়ে যেতে পারে, সেই গুডসটা মার্কেটে পরবর্তীকালে নাও চলতে পারে। লাইক ফ্যাশনেবল আইটেম কিন্তু চেঞ্জিং র্যাপিডলি। আজকে যেটা আমাদের ফ্যাশন চলছে, কালকে সেই ফ্যাশনটা নাও চলতে পারে। তাহলে ফ্যাশন কিন্তু র্যাপিডলি চেঞ্জ করছে। তাই র্যাপিডলি চেঞ্জ করার জন্য আমাদের যে টেকনোলজিক্যাল চেঞ্জেসগুলো আছে, মানে যে কোনো প্রোডাক্ট যে কোনো টাইমে বা যে কোনো মেশিন যে কোনো টাইমে কী হয়ে যেতে হবে, অবসোলিট হয়ে যেতে হবে। তার মানে সেই যে মেশিনটা অবসোলিট হয়ে গেল, তার তো একটা খরচ আছে, সেই খরচটা কিন্তু বেড়ে যাবে। ইন্স্যুরেন্স চার্জ, যত বেশি গুডস আমার কাছে গোডাউনে থাকবে তাহলে কিন্তু আমাকে তত বেশি টাকা দিয়ে ইন্স্যুরেন্স করাতে হবে সেই গুডসগুলো। ঠিক আছে, তাহলে এই যে কস্টগুলো, আমি যত বেশি বাল্ক অ্যামাউন্ট অফ পারচেস করব, আমার কিন্তু কস্ট অফ ক্যারিং কস্ট কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, অর্ডারিং কস্ট আমাদের কমবে, কারণ আমি বাল্ক অ্যামাউন্টে যদি পারচেস করি আমাকে কম আইটেম মানে নাম্বার অফ অর্ডার প্লেস সেটা কিন্তু কমে যাবে। যতগুলো অর্ডার করতে হতো আগে থেকে কমে যাবে। যেমন এখানে 2000 ইউনিটস করলে আমাকে 6বার অর্ডার করতে হতো, 6000 করলে আমাকে 2বার অর্ডার করতে হচ্ছে। তাহলে নাম্বার অফ অর্ডার কমছে, বাট ক্যারিং কস্ট কিন্তু বেড়ে যেতে থাকবে কম্পারেটিভলি। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু এখানে অ্যাজাম্পশনের মধ্যে ধরা হয়নি। আমরা জাস্ট একটা নর্মাল অঙ্ক করেছি যেখানে ইওকিউ লেভেল এবং অন্যান্য লেভেলের সঙ্গে আমরা কম্পেয়ার করেছি। ঠিক আছে, যেখানে প্রাইস র মেটেরিয়ালের কস্টটা কিন্তু আমরা ফিক্স ধরেছি, অ্যান্ড ক্যারিং কস্ট যেটা রয়েছে সেটাও কিন্তু ফিক্স ধরেছি। তাহলে এইভাবে আমরা যদি করি সেক্ষেত্রে কিন্তু ইওকিউ লেভেলে আমাদের কস্টটাকে মিনিমাম হবে। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাজাম্পশন কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট ভিডিওতে ইওকিউ লেভেলেরই আমরা ডিসকাউন্টিং লেভেলের সঙ্গে কম্পেয়ার করব। মানে যেখানে র মেটেরিয়াল আমরা যদি হায়ার লেভেল অফ র মেটেরিয়াল পারচেস করি, মোর কোয়ান্টিটির মেটেরিয়াল পারচেস করি, সেক্ষেত্রে আমাদের কোন লেভেলে বেনিফিটস হবে, তাহলে সেইগুলো আমরা কিন্তু ক্যালকুলেট করব নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড তোমাদের যে এরিয়াগুলোতে প্রবলেম আছে সেগুলো আমাদের বলতে পারো, সেগুলো আমরা তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।